শরদিন্দুর কাছে চলে যাব। বর্ধমানের মানুষ কি বলছেন? শরদিন্দু আজকে বিরাট ছাড় ঘোষণা করেছেন এবং বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ বিরাট ছাড়। 7,75,000 টাকা ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ, কোনো কর দিতে হতো না। এবার 12,75,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বছরে ইনকামে। কি বলছেন ওখানকার মানুষ, চাকুরিজীবী? তাহলে 5 লাখ এক্সট্রা যোগ হলো। শরদিন্দুর কথা আমরা শুনতে পাচ্ছি না। শরদিন্দুর কাছে আসবো। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় হবে এবং শোনা যাচ্ছে শরদিন্দু। যেটা ভালো লাগলো আরেকবার হ্যাঁ আরেকবার যাচ্ছি আয় করে এই যে ছাড়টাকে কিভাবে দেখছেন? এই ছাড়টা খুব সাধারণ মানুষের পক্ষে খুব সুবিধা হয়েছে। মধ্যবিত্ত মানুষ এখন যে আয়টা করেন তার উপর যে ছাড়টা সরকার দিয়েছেন সেটা ভালোভাবেই মানুষ নিচ্ছে। এখনো গোটা বাজেট দেখা হয়নি, দেখা হলে বোঝা যাবে কতটা কি ছাড়, বাজেটে কিছু ভুয়ো আছে কিনা সেটা আগামী দিনে বোঝা যাবে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে লাইফ সেভিং ড্রাগ, যে লাইফ সেভিং ড্রাগ নিয়ে কী হলো, আজকে ক্যান্সারের ওষুধের ট্যাক্সের কমলো, কিন্তু বাকি ওষুধ কি ডেইলি নিডস, মানুষ যে ডেইলি যে ওষুধগুলো কনজিউম করে, সুগার, প্রেশার, জাস্ট এগুলো কি হলো, এগুলো বেশি সংখ্যক আমি সরাসরি চলে যাব একেবারে বাঁকুড়া থেকে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, তুমি নিশ্চয়ই জেনে গেছো যে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না চাকুরিজীবীদের। ইয়ারলি যাদের 12,75,000 টাকা ইনকাম, কি বলছেন ওখানকার মানুষ, এবং স্ল্যাবগুলো আমরা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। একদমই দেখো, আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলি, অর্থাৎ বিষ্ণুপুরের মানুষের সঙ্গে কথা বলি, যেখানে জীবনদায়ী ঔষধ রয়েছে সেখানে ছাড় দিচ্ছে, ক্যান্সারের ওষুধ ছাড় রয়েছে, কিন্তু নিত্য প্রয়োজনের যে ওষুধ তাদের এখনো ছাড় নেই। আমরা কথা বলি, বলছি দিদি, এই যে বাজেট, এই বাজেট নিয়ে কি বলবেন? আয়কর নিয়ে জানতে চাইছি। আয়কর, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম তো অবশ্যই কমা উচিত। আমরা সাধারণ মানুষ, গ্যাস, সুগার যে কোনো ঘরেই আছে, যে কোনো ঘরে যে কোনো পেশেন্টই আছে, গ্যাস, সুগার, হাই প্রেশারের রুগী আছে, এমনকি হার্টের পেশেন্টেরও রুগী আছে। তৎজলদি সেই ওষুধগুলো যখন দরকার হয় তখন আমাদের দুবার ভাবতে হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দুবার ভাবতে হয়, তো দাম কিভাবে আমরা চালাবো? একেবারে দেখো, আয়কর, যেখানে আয়করে এত ছাড় ঘোষণা করা হয়েছে, কি বলবেন এই বাজেট নিয়ে? কি বলবেন? এবং বাজেট নিয়ে আমরা তো অত অর্থনীতি বুঝি না, আমরা যেটা সাধারণ মানুষ একটা জিনিসই বুঝি, দিন দিন জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমরা এই যে ক্যান্সার বা এইসব যে জীবনদায়ী ওষুধ ছিল দাম কমেছে, অবশ্যই এটা কমেছে, ভালো হয়েছে। আয়করের এই যে বাজেট, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এইটা নিয়ে আমরা অর্থনীতি বুঝি না, আমরা জানি সাধারণ মানুষ একটা জিনিস অবশ্যই প্রতিনিধিদের বোঝাতে হবে যে কত ছাড় হয়েছে পরিষ্কার করে, তারপরে আমরা যাব লাইভে। নিশ্চয়ই আমি প্রসেনজিৎদার কাছে আসবো। প্রসেনজিৎদা, কি আমি যেটা প্রশ্ন করেছিলাম যে শেয়ার বাজার কেন চাঙ্গা হচ্ছে না? চাঙ্গা তো দূর, উল্টে গিয়ে আবার 600 পয়েন্ট ডাউন হয়েছে মার্কেটের উপর থেকে। প্রথমত কারণ হচ্ছে গিয়ে যে তুমি যদি দেখো আজকে আমার নতুন ইউনিট বা আমার এক্সপ্যানশনের আজকে খুব বেশি স্কোপ ফ্রম দ্য বাজেট এলো না। আমি যদি কনজামশন ডিমান্ড যদি বাড়াতে চাই, ইন্ডিয়া কনজামশন ইকোনমি, যদি আমি কনজামশন ডিমান্ড বাড়াতে চাই, আজকের দিনে বাজেট যেটা লাগু হবে 1 এপ্রিল থেকে, আর ওটার যে মাল্টিপ্লিকেশন হবে সেটা কিন্তু 3-4 বছর এগিয়ে। মানে আমি এখন কথা বলছি 2027-28 ওটার জন্য। ইমিডিয়েটলি আমাকে কোনো ইনফ্রাস্ট্রাকচারে ছাড় দেওয়া হলো, নতুন ইউনিটে ছাড় দেওয়া হলো, আমাকে নতুন ক্রেডিট লাইন দেওয়া হলো, আমাকে ইজিয়ার ইন্টারেস্ট রেট দেওয়া হলো, আমাকে ফরেন এফডিআইতে কিছু এনেবল করা হলো। এগুলো হলো না যেগুলো মার্কেট এক্সপেক্ট করছিল, যে আমরা নেট নেগেটিভ এফডিআইতে আছি, নেট নেগেটিভ এফআইআইতে আছি। এগুলো যদি আমাদের একটু সহানুভূতি নিয়ে যদি একটু দেখতেন এফএম, তাহলে হয়তো মার্কেট আরেকটু বেশি হতে পারত। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই একেবারে তাকিয়ে ছিল যে কি হচ্ছে বাজেটে, বিরাট এক্সপেকটেশন ছিল। আমি সরাসরি একটু ডালহৌসি পাড়া থেকে চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এ বছরে এই বাজেটে একেবারে বার্ষিক আয়
12,75,000 পর্যন্ত চাকুরিজীবীদের কোনো আয়কর নেই এবং স্ল্যাব আমরা পরিষ্কারভাবে দেখাচ্ছি এবং তাতে স্পষ্ট 12,75,000 টাকার পার হলেই আয়কর হবে, আয়করের মানে অধীনে পড়বেন চাকুরিজীবীরা। কি বলছেন ডালহৌসির চাকুরিজীবীরা? আরও 1,75,000 পর্যন্ত আয়করে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, কি বলবেন? এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিয়েছে। খুবই ভালো কাজ করেছে এটা, গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো এটা। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আমি বলতে পারবো। আপনি কিভাবে দেখছেন? नहीं नहीं बढ़िया है, मिडिल क्लास फैमिली के लिए काफ़ी रियायत है, मिडिल क्लास फैमिली के लिए काफ़ी रियायत है और बढ़िया है। इसके अलावा কিরকম মনে হলো মধ্যবিত্তের জন্য কতখানি সুবিধা হলো এই? অনেকটা শুদ্ধ মানে ভালো হয়েছে, কারণ কি 7 লাখ যেটা আগে ছিল, 7 লাখ তো নর্মালি এখন যা স্পেন্ড হয়েছে বা যা খরচা বেড়েছে, 7 লাখ তো নর্মালি সবারই হয়ে যায়, তো 12 লাখ টাকা মোটামুটি ঠিক আছে, আমি তো বলবো। দেখো আনন্দ, যেমনটা তারা বলছেন যে এই 12 লাখ টাকা পর্যন্ত ছাড়, এটা একেবারে মোটামুটি ঠিকই রয়েছে বলে এমনটাই জানাচ্ছেন অনেকেই। এমনটাই কথা বলে আরও একটু কথা বলার চেষ্টা করি। এই যে 12 লাখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন এই বাজেটটা? এটা ভালোভাবেই দেখছি, মনে হচ্ছে ভালো হয়েছে, মধ্যবিত্তের জন্য ভালো হয়েছে, যেটা ছিল তার থেকে অনেকটা বাড়িয়েছে। আমাদের সাধারণের জন্য তো অনেক ভালো খবর এটা। আপনার কি মনে হচ্ছে? মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই ভালো হয়েছে এটা, এটাই এক্সপেক্টেড ছিল। আপনার ঠিক আছে, সুন্দর। দেখো অনেকেই যেমনটা জানাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম একজন ডালহৌসি চত্বর থেকে, তারা বলছেন যে মধ্যবিত্তের জন্য এই বাজেট অনেকখানি সুবিধে হলো এবং মধ্যবিত্তের আয়করের জন্য বিরাট এই ছাড় বাজেট এটা বলা হচ্ছে, হয়তো প্রাথমিকভাবে আমরা দেখছি, কিন্তু কারো কোনো বিশেষজ্ঞের আবার সন্দেহ আছে। প্রসেনজিৎ, আমার দেখো এখানকার মধ্যে আমরা তো স্টুডিওতে বসে রয়েছি, আমাদের কাছে এক্ষুনি ডকুমেন্টসটা তো নেই, সো এক্ষুনি আমি রিস্ক নিয়ে গলাবার করে আমি কিছু বলতে চাই না। বাট যেরকমভাবে FM জিনিসটাকে পেশ করেছেন অ্যান্ড মাইনাস দ্য কোর ডকুমেন্ট, আমি এক্ষুনি আমার কমেন্ট রিজার্ভ রাখবো। আই উইল গতবারের জন্য, গতবারের কথা ভেবে, গত 23-এর কথা ভেবে, হ্যাঁ 24-এ তো ইন্টারিম বাজেট না, কিন্তু এটা বাজেটে মধ্যবিত্তের যদি স্বস্তি হয়, এই যে অনেকে আবার ওষুধপত্রের দামের কথা বলছেন, ক্যান্সারের ওষুধ এবং খুব বিরল রোগের ওষুধের দাম কমানো হলো, শুল্ক কমানো হলো না, উনি আরেকটা জিনিস অন্যভাবে আয় করে নেবে সরকার। না, উনি আরেকটা জিনিস যেগুলো আছে দেখো, বেসিক প্রবলেমটা কোথায়? জেনেরিক একদম। না, সুমন বাবু, আমি জাস্ট একটা ক্লারিফিকেশন দিয়ে দিই, উনি কিন্তু অলসো ইন্টারমিডিয়েটের জন্য একটা স্পেসিফিক মেনশন করেছেন যে আমাদের ইম্পোর্ট ডিউটি ওখানে কমবে। হ্যাঁ, সো কিছু স্বস্তি আছে। হ্যাঁ, ওষুধের ক্ষেত্রে স্বস্তি আছে। 36টা লাইফ সেভিং ড্রাগসে ইম্পোর্টে উনি দিয়েছে। রাইট। না, সাধারণ মানুষ যেটা বলছেন যে সাধারণ যে ওষুধগুলো সেইগুলো তো দাম বেড়ে গেছে। দেখো, ওষুধ দাম বাড়েনি, কমেনি। কমেনি। ওষুধ দেখো, তোমার 2-3টে বড় ইস্যু আছে। বড় ইস্যু যেটা আমরা বাজেট পেশের আগেও আলোচনা করছিলাম, লোকের পকেটে টাকা কি করে আসবে। মানুষ দা কনভিন্স যে মধ্যবিত্তর কাছে, মানে যদি তুমি খুব মোটা ভাবে ধরো, যে লোকটি মাসে 60,000 টাকা রোজগার করতো, সে এতদিন কোনো ট্যাক্স দিত না, এবার যে মাসে 1 লাখ টাকা রোজগার করবে তাকেও কোনো ট্যাক্স দিতে হবে না, এটা আমরা ধরে নিচ্ছি। হোয়াট ইজ দ্য ক্যাচ ইজ হচ্ছে এই যে যেটা তুমি এক্সাম্পশন দিলে তোমার মূল্য বৃদ্ধি যেটা, সেটাকে ম্যানেজ করছে কিনা, একদম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সরকারের যেটা সমস্যা, মানে আমি অন্তত আমার দিক থেকে যেটা মনে হয়, এই সরকার পেট্রোল ডিজেলের দামটা কিছুতেই কমায় না। আগের পোর্শনে যখন একটা ডিবেট হচ্ছিল, আমি জানি না কেন বিজেপি এটা স্বীকার করে না, যে যখন মনমোহন সিং বা UPA 1-2 ছিল, তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের যা দাম ছিল ব্যারেল প্রতি যত ডলার, এখন তার থেকে অনেক কম, 75-এ নেমে এসেছে। এখন তার থেকে অনেক কম ডলার। মনমোহন সিংকে $119 হ্যান্ডেল করতে হয়েছে, 152 ছিল, ক্রুড অয়েল হ্যান্ডেল করতে হয়েছে। তো তুমি দেখুন, এই সরকারের ম্যাক্সিমাম রোজগারটাই তো ক্রুড অয়েলের উপর ট্যাক্স থেকে, এবং সেটাকে কিছুতেই GSTর আওতায় আনা হচ্ছে না। তো সেইটা তো আপনি হাঁসফাঁস করছেন না। আমরা আসবো আলোচনায়, আপনি কখন আলোচনায় আসবো হেডলাইন্সের পরে।